আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া পুরাটা একটা ভিডিওতে কভার দেওয়ার চেষ্টা করব এবং কম্প্যাক্টভাবে এই অধ্যায়টা কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সেটা আমরা দেখব। তো আমরা দেখি আমাদের অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া। রেচন প্রক্রিয়া তাকেই বলে যার মাধ্যমে আমাদের দেহে পরিপাকের পর, মানে আমরা যে খাবার খাই, খাবার খাওয়ার পরে যে পুষ্টিগুলো উৎপাদন হয় সেটা তো শরীরে শোষণ হয়ে যায়, আর যেগুলো বজ্র পদার্থ তৈরি হয় সেগুলো বের হয় কিভাবে, সেটাই হলো রেচন প্রক্রিয়া। তো দেখে নেই আমরা রেচন প্রক্রিয়া। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় দেহের বিপাকীয় ক্রিয়ার ফলে সৃষ্ট ক্ষতিকর নাইট্রোজেন ঘটিত বর্জ্য। এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। প্রথমত বিপাকীয়। বিপাকীয় মানে কি? আমরা যখন খাবার খাই আমাদের পাকস্থলিতে এবং ক্ষুদ্রান্তে খাবারগুলো যে হজম হয়, হজম হওয়ার পরে আমরা শরীরে কি কি শোষণ করি? আমিষ, শর্করা, স্নেহজাতীয় পদার্থ, ভিটামিন, খনিজ লবণ, পানি ইত্যাদি আমরা শরীরে শোষণ করি। শোষণ করার পরেও কিন্তু আমাদের খাবারের অনেক কিছু অংশ যেগুলো থেকে যায়, যেগুলো আমাদের শরীরের জন্য উপকারী না। যেমন নাইট্রোজেন ঘটিত যে বর্জ্যগুলা, নাইট্রোজেন দ্বারা তৈরি বর্জ্যগুলা আমাদের শরীরের জন্য উপকারী না। এগুলো আমাদের শরীর থেকে বের করে দিতে হয়। বের না করে দিলে এটা শরীরের জন্য ক্ষতিকর। তো যে প্রক্রিয়ায় দেহের এই যে বিপাকীয় ক্রিয়ার ফলে তৈরি হওয়া নাইট্রোজেন ঘটিত, দেহের বিপাকীয় ক্রিয়ার ফলে তৈরি হওয়া নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থগুলা নিষ্কাশিত হয় বা বেরিয়ে যায়, তাকে আমরা রেচন বলি। রেচন মানে কি তাহলে? দেহ থেকে বের করে দেওয়া ক্ষতিকর জিনিসগুলা দেহ থেকে বের করে দেওয়াই হলো আমাদের রেচন। এখন এই রেচন কাকে বলে, এটা আমাদের সৃজনশীলের ক নং এর জন্য খুব ইম্পর্টেন্ট, বা এমসিকিউ আসতে পারে যে কোন প্রক্রিয়ার ফলে, কোন প্রক্রিয়ার মাধ্যমে দেহের নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো বেরিয়ে যায়। তাহলে আমরা কি লিখবো? রেচন। আচ্ছা, তারপরে আমরা দেখি রেচন পদার্থ সমূহ। গুরুত্বপূর্ণ বিষয়। রেচন পদার্থগুলো কি কি? প্রথমে আমরা দেখি কার্বন ডাইঅক্সাইড ঘটিত কিছু রেচন বস্তু আছে। এগুলা মূলত কোনগুলো আমি বলি। আমরা যে যখন শ্বাস নিই, অক্সিজেন নিই এবং শ্বাস ছাড়ার সময় আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, এটা আমরা সবাই জানি। তো এই কার্বন ডাইঅক্সাইড মূলত আমরা আমাদের ফুসফুসের সাহায্যে দেহে বের করে দিই। এটা রেচন প্রক্রিয়ার অংশ না, এটা আমাদের শ্বসন প্রক্রিয়ার অংশ। এটা যেটা আমরা আমাদের গ্যাসীয় বিনিময় অধ্যায়ে দেখেছি। তো এই কার্বন ডাইঅক্সাইড ঘটিত বর্জ্যগুলা আমরা শ্বসন প্রক্রিয়ায় দেহ থেকে বের করে দিই। আচ্ছা, এবার দেখো এই দুইটা জিনিস, অতিরিক্ত পানি ও লবণ। অতিরিক্ত পানি ও লবণ আমাদের দেহের জন্য খনিজ লবণ ইম্পর্টেন্ট আমরা জানি, বাট কোনো কিছুই কিন্তু অতিরিক্ত ভালো না। কোনো কিছুই অতিরিক্ত ভালো না। পানিও অতিরিক্ত ভালো না, লবণও অতিরিক্ত ভালো না। পানির অপর নাম জীবন, বাট অতিরিক্ত কিন্তু ভালো না। আমাদের দেহ অতিরিক্ত পানি নিতে পারে না। আমরা জানি উটকে মরুভূমির জাহাজ বলা হয়। উটের শরীরে উট অতিরিক্ত পানি সংগ্রহ করতে পারে। উটের রক্তনালীগুলা অতিরিক্ত পানি ধরে রাখতে পারে, উটের রক্তে এটা সমস্যা করে না। বাট আমরা মানুষ, আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা অতিরিক্ত পানি রাখতে পারি না। অতিরিক্ত লবণও আমাদের জন্য ক্ষতিকর। এর জন্য দেখবা ডাক্তাররা বলে স্যালাইন, আমরা যে স্যালাইন খাই পানি শূন্যতা হলে, সেই স্যালাইন কিন্তু অতিরিক্ত খাওয়া যাবে না। অতিরিক্তটা দেহের জন্য ক্ষতিকর। এবং লাস্টলি এবং ইম্পর্টেন্টলি নাইট্রোজেন ঘটিত বর্জ্য। এই নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলো আসলে আসে কোথা থেকে? আমরা মাছ মাংস খাই না? মাছ মাংস, ডাল, চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই, কত কিছু তো আমরা খাই। এগুলোর মূল উপাদানগুলো কি? আমিষ বা প্রোটিন। বাট প্রোটিন থাকার পরেও এগুলোর সাথে আরও কিছু উপাদান থাকে যেগুলো নাইট্রোজেন দ্বারা তৈরি, মানে এগুলোর মূল উপাদান হলো নাইট্রোজেন, এবং সেগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর। যেমন আমিষ বা যেটা অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরের জন্য উপকারী। আমাদের শরীরে যে আমরা বয়সের সাথে সাথে যে বড় হই, কিভাবে হই? অ্যামিনো অ্যাসিড দ্বারা পর্যায়ক্রমে আমাদের শরীরের গঠন হয়, শরীরের গঠন বৃদ্ধি পায়, ধীরে ধীরে নতুন কোষ তৈরি হয়, আমরা ধীরে ধীরে বৃদ্ধি পাই। প্রোটিন হলো শরীরের গঠনগত একক, আমাদের শরীরের গঠনের মূল উপাদান। প্রোটিন ছাড়া আমাদের দেহ কোনো সময় গঠন হবে না। প্রোটিনের ফলে দেহের গঠন স্থবির হয়ে যায়। কিন্তু প্রোটিনের পাশাপাশি এসব খাবারে যেহেতু নাইট্রোজেন ঘটিত বর্জ্য থাকে, সেগুলো কি কি? এই যে আমিষ আর প্রোটিন যখন বিপাক, মানে আমরা হজম করে ফেলি, সহজ ভাষায় হজম করে ফেলি, এরপরেও হজমের পর আমাদের তৈরি হয় কি কি দেহে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, খুবই ইম্পর্টেন্ট কিন্তু নামগুলা, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, এই যে জিনিসগুলা, এগুলা আমিষ শরীরে শোষণ হওয়ার পরে অতিরিক্ত তৈরি হয়, এবং এগুলো হচ্ছে মূলত বর্জ্য পদার্থ যেগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর। এগুলো আমাদের দেহে যত থাকবে তত ক্ষতি করবে।
তো এগুলো দেহ থেকে বাইর করে দেওয়া প্রয়োজন। তো এই দুইটা জিনিস আমরা মূলত শ্বসন প্রক্রিয়ায় ফুসফুস দ্বারা তো বের করা সম্ভব না। পানি তো ফুসফুস দ্বারা বের হবে না, নাইট্রোজেন তো ফুসফুস দ্বারা বের হবে না, নাইট্রোজেন গঠিত বর্জ্য। এগুলাই মূলত আমার দেহের থেকে রেচন প্রক্রিয়ায় বের হয় এবং মূলত আমরা এগুলাকেই এই অধ্যায়ের জন্য আমাদের রেচন পদার্থ হলো এগুলাই, আর মোস্টলি নাইট্রোজেন গঠিত বর্জ্য। আচ্ছা, তো আমরা দেখি মানব রেচন তন্ত্র। আমরা কোন তন্ত্র দ্বারা, যেমন শ্বসন তন্ত্র কি আমাদের নাক, গলা, ফুসফুস, মানে গলবিল, ফুসফুস নিয়ে আমাদের শ্বসন তন্ত্র, তেমনি রেচন তন্ত্র আমাদের কি কি নিয়ে তৈরি। আমাদের প্রথমে আমরা দেখি আমাদের রেচন তন্ত্রের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিডনি। বলি না আমরা, এই বন্ধু তার কিডনি দে, একটা আইফোন কিডনি, এই সেই কিডনি যার দাম ভাষায় প্রকাশ করা যাবে না, আল্লাহর অশেষ নিয়ামত আমাদের জন্য। যদি এই কিডনি না থাকতো আমাদের শরীরে ওই যে বর্জ্য পদার্থগুলো জমতে জমতে একসময় আমরা মৃত্যুর কোলে ঢলে পড়তাম। তো দেখে নিই আমরা মানব রেচন পদার্থ, মানব রেচন তন্ত্র। মানব রেচন তন্ত্রের প্রধান অংশ বৃক্ক বা কিডনি, উদর গহ্বর, মানে এই যে আমাদের পেটের যে গহ্বর, এই উদর গহ্বরের পেছনের দিকে মেরুদণ্ডের দুপাশে অবস্থিত এক জোড়া বা দুইটি শিমের বিচির মতো আকৃতির লালচে অঙ্গই হলো প্রধান রেচন অঙ্গ, যার নাম কিডনি বা বাংলায় বৃক্ক। বৃক্ক তাহলে কোথায় থাকে? আমাদের উদর গহ্বর, মানে বক্ষের নিচে, বুকের নিচে, পেটের এই যে গর্তের জায়গাটার দিকে, পেছনের দিকে মেরুদণ্ডের দুপাশে আমাদের থাকে হলো দুটা কিডনি বা বৃক্ক, যা আমাদের প্রধান রেচন অঙ্গ। এই কিডনির সাথে যুক্ত থাকে ইউরেটার বা মূত্রনালী। আমাদের ইউরেটার হলো বৃক্ক থেকে মূত্রথলি পর্যন্ত যে লম্বা নালীটা গেছে, এই যে এই দুইটা হলো আমাদের ইউরেটার, যা মূত্র বহন করে মূত্রাশয়ে নিয়ে যায়। তারপরে আসে আমরা মূত্রাশয়, ইউরিনারি ব্লাডার। এই নামটা ইম্পর্টেন্ট কারণ অনেক সময় এমসিকিউ এই নামটা দিয়ে দেয়, ব্লাডার। আর যেহেতু আমাদের দেখতেছি আমরা এবার প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তো আমাদের সব ক্ষুদ্র ক্ষুদ্র ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো মনে রাখার চেষ্টা করা উচিত। তো এই যে আমাদের ইউরিনারি ব্লাডার বা মূত্রাশয়। মূত্রাশয় কি? পেশিময় একটা থলি যা মূত্র সাময়িকভাবে জমা রাখে। সবসময় কিন্তু জমা রাখা যাবে না, প্রস্রাব আটকে রাখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো মূত্রথলিতে আমাদের প্রস্রাব সাময়িকভাবে বা মূত্র সাময়িকভাবে জমা থাকে। এবং লাস্টলি মূত্রনালীর সাহায্যে সিম্পলি দেহ থেকে মূত্র নির্গত হয়, বা দেহ থেকে একদম লাস্টলি নাইট্রোজেন গঠিত বর্জ্যগুলা দেহ থেকে বেরিয়ে যায়। তো আমরা আরেকবার একটু সংক্ষেপে দেখে নিই, কারণ এই জিনিসটা মানব রেচন তন্ত্রের ব্যাখ্যা চিত্রসহ পরীক্ষায় আসার চান্স খুবই বেশি, বিশেষ করে বায়োলজি যেহেতু চিত্র তো অবশ্যই আমাদের শিখতে হবে। আমরা এখানে দেখতেছি কি, এই যে এটা হলো আমাদের ডরসাল অ্যাওর্টা বা দেহের যে নিম্ন অংশের মহাশিরা, মহাধমনী, আর এটা হলো আমার ইনফিরিয়র ভেনা কাভা, দেহের নিম্নাংশের মহাশিরা। তো প্রথমে আমাদের রক্ত এই শিরা দিয়ে কেন বলতেছি, কারণ আমরা জানি কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং আদার্স বর্জ্য পদার্থযুক্ত রক্ত শিরা দিয়ে প্রবাহিত হয়। শিরা দ্বারা রক্তগুলো প্রথমে আমার কিডনিতে যায়, কিডনিতে গিয়ে এখানে এক বিশেষ প্রক্রিয়ায় রক্তটা পরিশ্রুত হয়, রক্ত থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলো আলাদা করে, ওই যে দেখছিলাম আমরা অতিরিক্ত পানি থাকে দেহে, অতিরিক্ত পানির সাথে ওইখানে মূত্র তৈরি হয়ে এই যে এখানে এসে মূত্র জমা হয়, এবং যে রক্তটা পরিশ্রুত হইল, বর্জ্যমুক্ত হইল, রক্তটা আমাদের এই যে ধমনী পথে আবার দেহে ফিরে যায়। এই হলো সংক্ষেপে আমাদের মানব রেচন তন্ত্র, ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ। দেন চলো বৃক্কের অন্তর্গঠন। এই যে একটা চিত্র দেখতেছো, এই যে কিডনির ছবি 3 স্টার বা যত ইচ্ছা স্টার দাও, ইম্পর্টেন্ট কজ এই চিত্রটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। চিত্র আঁকবা, নাম্বার পাবা টাইপ। এটা কি? আমাদের বৃক্কের চিত্র অনেকবার বোর্ডে শুধু এই চিত্র দিয়ে বলছে সিকিউর গণঙে যে বৃক্কের চিহ্নিত চিত্র আঁকো, 3 মার্ক, এখানেই 3 মার্ক। তুমি যত সুন্দর আঁকবা তত মার্ক। বাট এত ডিটেলস আঁকা লাগে না, তুমি সুন্দরভাবে চিহ্নিত করতে পারলে, ডিটেলসগুলো দেখাতে পারলে এনাফ। তো আমরা দেখে নিই একটু বৃক্কের গঠন।
একদম বাইরে বৃক্কের বা প্রত্যেক অঙ্গেরই তো আমাদের একটা আবরণ থাকে। আমরা পড়েছি ফুসফুসের আবরণ কি, প্লুরা। আমরা পড়েছি হার্টের আবরণ কি, মায়োকার্ডিয়াম। যেরকম বৃক্কের একটা আবরণ থাকে, সেই আবরণটার নাম হলো রেনাল ক্যাপসুল বা সিম্পলি ক্যাপসুল। রেনাল ক্যাপসুল বা ক্যাপসুল, যেটা বৃক্ককে ঘিরে রাখা একটা শক্ত তন্তুময় আবরণ। এই আবরণটা মূলত এই যে এটা হলো তোমার বৃক্কের ক্যাপসুল। এরপরে কর্টেক্স বা মেডুলা। বাইরের গাঢ় অংশকে কর্টেক্স এবং ভেতরের হালকা অংশকে মেডুলা বলে। কোনটা বাইরের গাঢ়, বাইরের হালকা অংশ আমরা দেখি। এই দেখো, এই যে বৃক্কের বাইরের যে অংশগুলো, মানে বাইরের দিকে যদি এদিকটা কল্পনা করো, এই যে ক্যাপসুল মানে আবরণ, ভিতরে ঢুকলাম, বাইরের যে অংশটা এটা হলো আমার কর্টেক্স, এবং এই যে ভিতরের অংশটা এটা হলো আমার মেডুলা। এরপর রেনাল পিরামিড। এই যে দেখো রেনাল পিরামিড, এই যে ত্রিভুজাকৃতি কিছু জিনিস আমরা দেখতেছি না এখানে, এই যে ত্রিভুজাকৃতি, এগুলাই হলো আমার রেনাল পিরামিড। মেডুলায় সাধারণত 8 থেকে 12টি, দিস নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট, 8 থেকে 12টি, এটা মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে আমাদের মেডুলায়। কয়টা রেনাল পিরামিড থাকে? 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে, 8 থেকে 12টি ত্রিকোণাকার রেনাল পিরামিড থাকে। এরপর আমরা দেখি, এই দেখো রেনাল পিরামিডের মধ্যে এখানে একটা জিনিস খেয়াল রাখবা, এই যে ছোট ছোট কিন্তু ধমনী, শিরা, সরি এই যে শিরা ধমনী, শিরা ধমনী আছে। মানে এই যে আমাদের যখন একটা জিনিস আমি দেখাই, এই দেখো আমার নিম্ন মহাশিরা আর নিম্ন মহাধমনী থেকে এই যে এখানে রেনাল শিরা আর রেনাল ধমনী দুইটাইতে প্রবেশ করে, দুইটা কিডনিতেই প্রবেশ করে। এই দুইটা দ্বারাই মূলত এখানে আমার এই যে রক্তটা ঢোকে। এই যে এখানে রক্ত আমার আসলো, এখানে পরিশ্রুত হবে, পরিশ্রুত হয়ে এই যে ধমনী পথে কৈশিক নালীর মতো ছোট্ট ছোট্ট ধমনী পথে আবার পরিশ্রুত রক্ত দেহে ফিরে যাবে। তো আমরা দেখি এই যে মেডুলার ভিতরে যে রেনাল পিরামিডেই থাকে আমাদের নেফ্রন। নেফ্রনে আমরা একটু পরেই পড়বো। এই নেফ্রনই হলো বৃক্কের বা কিডনির গঠনগত এবং কার্যকরগত একক। মানে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র নেফ্রন, এখানে মূলত রক্ত পরিশ্রুত হয়, মূত্র তৈরি হয়। আচ্ছা, রেনাল পেলভিস। পিরামিডের প্রবর্ধক বা প্যাপিলোমাগুলো, এই যে প্রবর্ধক মানে লাস্ট পার্টগুলা, প্রবর্ধকগুলো সংগ্রাহী নালিকার মাধ্যমে ফানেলাকার পেলভিসে উন্মুক্ত হয়। সংগ্রাহী নালিকাকে আমরা একটু পরে জানবো। এই যে দেখো এই যে মাথাগুলা যে ফানেলের মতো একটা জায়গায় উন্মুক্ত হয়েছে সবগুলা, এটাই হলো আমার পেলভিস। এখান থেকেই পরে পরিশ্রুত রক্ত আবার দেহে ফিরে যায়। সরি, অন কারেকশন, একটা জিনিস বলছি, দেহের যে আমার বর্জ্য পদার্থযুক্ত রক্ত, এটা ধমনী পথে হলো আমার কিডনিতে আসে এবং শিরা পথে ফেরত যায়। সরি, এটা একটা কারেকশন। এবং আরেকটা জিনিস, এই দেখো এই যে কিডনি বা বৃক্কের ভিতরের দিকে এই যে ভাঁজটা, এই ভাঁজটাকে বলা হয় হাইলাম। ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। আর রক্ত আমার ধমনী পথে আসে, বর্জ্য পদার্থযুক্ত রক্ত, এখানে মূত্র তৈরি হয় এবং এরপর পরিশ্রুত রক্ত আমার শিরা পথে দেহে ফিরে যায়। জিনিসটা পয়েন্ট টু বি নোটেড, এটা একটু ভুল হয়েছিল। আচ্ছা, এরপরে আমরা দেখি বৃক্কের গঠন ও কাজের একক, সেটা কি? নেফ্রন। ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ। নেফ্রনের চিত্র সহ কাজের বর্ণনা, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। নেফ্রন ইম্পর্টেন্ট। নেফ্রন কি, চলো আমরা দেখি। এই যে আমাদের রেনাল পিরামিড না, সরি, এই যে আমাদের যে রেনাল পিরামিডের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নেফ্রন থাকে। সাধারণত এই সংখ্যাটা এখানে কি লেখা আছে? লেখা নেই, আমি লিখে দিচ্ছি। একটা কিডনিতে সাধারণত 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। মানে এক একটি কিডনি বা বৃক্ক আমার 10 থেকে প্রায় 12 লক্ষ নেফ্রন দ্বারা
গঠিত। 10 থেকে 12 লক্ষ নেফ্রন দ্বারা আমার কিডনি গঠিত। তো এই নেফ্রনটাই হলো মূলত বৃক্কের গঠন বা কাজের একক। মানে এই যে নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলার মাধ্যমে মূত্র তৈরি, মূত্র দেহ থেকে নিষ্কাশনের মূল দায়িত্ব হলো এই নেফ্রনের। নেফ্রনের গঠনটা মূলত 2 ভাগে ভাগ করা হয়। এক হলো রেনাল কর্পাসল আর রেনাল টিউবিউল বা টিউবল বলে। অনেক বইয়ের মনে হয় সম্ভবত টিউবল লেখা, জিনিসটা ইংলিশ উচ্চারণের ভিত্তিতে এক এক রকম লেখে। তো রেনাল টিউবিউল এবং রেনাল কর্পাসল, এই দেখো এখানে এই যে একটা গোল অংশ দেখতেছিলাম আমরা, এইটুকু মূলত রেনাল কর্পাসল। আর এই যেখানে নালীর মতো যে পুরো অংশটা দেখতেছি আমরা, এই যে এটা হলো আমার রেনাল টিউবিউল। এখন নেফ্রনের যে রেনাল কর্পাসল, এখানে মূলত মূত্র তৈরি হয়। আর এই যে রেনাল টিউবিউল, এখান দ্বারা হলো মূত্র পরিবহন হয়। রেনাল কর্পাসলের 2টা অংশ, গ্লোমেরুলাস আর বোম্যান্স ক্যাপসুল। কি গ্লোমেরুলাস আর কি বোম্যান্স ক্যাপসুল? এই দেখো, এই যে বাইরের যে আবরণীর মতো অংশটা, এটা হলো আমার বোম্যান্স ক্যাপসুল। আর ভিতরে এই যে ক্ষুদ্র জায়গাটা, এটা হলো আমার গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসে আমার খুবই সূক্ষ্ম ছাঁকনির মতো অংশ থাকে, রক্তনালীগুলা। কৈশিক নালীতে আমরা তো জানি যে রক্তনালীগুলা বিভাজিত হইতে হইতে কৈশিক জালিকা তৈরি করে। এখানে অসংখ্য কৈশিক জালিকা থাকে। এই কৈশিক জালিকাগুলো ছাঁকনির মতো কাজ করে, যেখানে রক্ত পরিশ্রুত হয়ে বর্জ্য পদার্থগুলো আলাদা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখো এখানে ধমনী যে প্রবেশ করতেছে, এটা কিন্তু খুবই কৈশিক জালিকাকার ক্ষুদ্র ধমনী। কারণ এই যে এখানে ধমনীটা প্রবেশ করছে, শিরা প্রবেশ করছে, খুব ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ হয়ে এই নেফ্রনের চারপাশে, বোম্যান্স ক্যাপসুলের চারপাশে আবৃত করে রাখছে। এখানে আমাদের ইফারেন্ট ধমনীর সাহায্যে রক্তগুলা ঢোকে। এখানে ওই যে বললাম জালিকার মতো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রর মতো জালিকা তৈরি করে কৈশিক নালীগুলা। ওখানে রক্ত পরিশ্রুত হয় এবং এফারেন্ট ধমনী দিয়ে সেটা বেরিয়ে আসে। তারপর সেটা এই বোম্যান্স ক্যাপসুলের কাজ শেষ হওয়ার পর আমাদের রেনাল টিউবিউল, এই রেনাল টিউবিউলের যে 3টা অংশ, এক হলো নিকটবর্তী পেঁচানো নালিকা। এটা নিকটবর্তী কেন? এই যে দেখো, এই যে আমাদের যে বোম্যান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস মিলে যে রেনাল কর্পাসল, এই রেনাল কর্পাসলের কাছে হলো এটা অবস্থিত। এই জন্য এটা হলো নিকটবর্তী পেঁচানো নালিকা। এবং এই দেখো যে দূরবর্তী বা প্রান্তীয় পেঁচানো নালিকা এবং সংগ্রাহী নালিকা, এটা কিন্তু আমার দূরে, এই যে রেনাল কর্পাসল থেকে দূরে। এই জন্য এটা হলো আমার প্রান্তীয় বা দূরবর্তী পেঁচানো নালিকা। এবং এর সাথে আছে সংগ্রাহক নালিকা। এই সংগ্রাহক নালিকা দিয়ে এই যে এই পেলভিসে এসে মূত্র নিষ্কাশিত হয় এবং ধীরে ধীরে এই যে ইউরেটার দিয়ে মূত্রথলিতে জমা হয়। তো আমাদের এই নামটার, এই 2টার মধ্যে একটা গুরুত্বপূর্ণ লুপ আছে। এই দেখো, হেনলির লুপ, দ্য লুপ অফ হেনলি। এই যে একটা পেঁচানো ওই যে আমরা ইউটার্ন দেখি না রাস্তায়, ইউটার্ন, এই ইউটার্নের মধ্যে যে একটা লুপ তৈরি হয়েছে, এটাকে বলা হয় হেনলির লুপ। তো আমাদের রেনাল টিউবিউল কোন 3টা অংশ নিয়ে গঠিত? এক নিকটবর্তী পেঁচানো নালিকা, তারপরে হেনলির লুপ, লাস্টে প্রান্তীয় পেঁচানো নালিকা বা দূরবর্তী পেঁচানো নালিকা। নামগুলো জানা ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় কোন নামটা দিয়ে দেয়। ধরো আমরা পড়ে গেলাম প্রান্তীয়, পরীক্ষায় দিয়ে দেয় দূরবর্তী, জিনিস কিন্তু একই, কিন্তু বুঝতে পারবো না। এর জন্য 2টাই দেখা খুবই ইম্পর্টেন্ট। আর এই যে নেফ্রনের গঠন, এতক্ষণ যা বললাম, এগুলো সিকিউ এর ঘরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। কারণ দেখা যায় এই অধ্যায়ের মূল যে পড়াগুলা, বৃক্ক অধ্যায়ের যে বৃক্কের গঠন পার্ট, এখানে ওই বৃক্কের চিত্রটা আর এই যে নেফ্রনের গঠন এবং নেফ্রনের কার্যপ্রণালী, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু পরে দেখবো নেফ্রনের কার্যপ্রণালী, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এই ছিল আমার নেফ্রনের গঠন। চলো নেফ্রনের কার্যপ্রণালীতে যাই। মূত্র তৈরির কৌশল, এই যে দেখো, আমরা একটু পরে পড়াশোনায় যাই, একটু চিত্রটা এক্সপ্লেনেশন করি আগে আমরা। এই দেখো ধমনী, আমার ধমনী থেকে ইউরিয়া এবং অন্যান্য বর্জ্য পদার্থ সমূহ রক্ত এই যে আমার এখানে ইফারেন্ট ধমনী দিয়ে আমার বোম্যান্স ক্যাপসুলের ভিতরে যে গ্লোমেরুলাস সেখানে প্রবেশ করলো। প্রবেশ করার পর দেখো রক্ত থেকে ইউরিয়া, পানি, গ্লুকোজ, খনিজ লবণ সব বৃক্কের যে নালিকায় প্রবেশ করলো, ছাইকা বাইর হয়ে বৃক্ক নালিকায় প্রবেশ করলো। এখন তুমি বলতে পারো বর্জ্য পদার্থ বাইর করার কথা, গ্লুকোজ, খনিজ লবণ বাইর করলো কেন? এগুলো তো ইম্পর্টেন্ট, আসতেছি সামনে দেখতে পারবে। তো যেহেতু বলছি এখানে ক্ষুদ্র ছাঁকনির মতো অংশ, তো রক্ত থেকে মূলত এই বজ্র পদার্থ, উপকারী পদার্থ সবই ছাইকা বাইর হয়ে আসে।
কিন্তু বাইর হয়ে আসলে তো চলবো না, তাহলে তো এই জিনিসটা মূলত কাদের হয় জানো, যে ছাইকা বের হওয়ার পরে যে জিনিসটা শোষণ হয় না, মূত্রের সাথে অতিরিক্ত গ্লুকোজ যায়, যেটা পরে আর ফিরেও যায় না, ডায়াবেটিস রোগীদের হয়। তো এরপরে এই যে আমাদের যে নিকটবর্তী পেচানোনালিকা না, দেখো এটার চারপাশে কিন্তু অসংখ্য আমার ক্ষুদ্র ক্ষুদ্র এই যে রক্তনালিকা দেওয়া ছেয়ে আছে, মানে আমার পুরো নেফ্রনটাকে আসলে রক্তজালিকা ঘিরে রেখেছে। তো যখন আমাদের এই যে রক্ত থেকে ইউরিয়া, পানি, মানে উপকারী অপকারী সবই শোষণ হয়ে গেল, শোষণ হওয়ার পরে সেটা যখন নিকটবর্তী পেচানোনালিকায় আসে, সেই নিকটবর্তী পেচানোনালিকায় আসার পর আমার গ্লুকোজ এবং প্রয়োজনীয় যেগুলো খনিজ লবণ সেটা আবার রক্তে ফিরে আসে, এখান থেকে সেটা শোষণ হয়ে রক্তে আবার ফেরত আসে। রক্তে ফেরত আসার পর এখন আমাদের তো অতিরিক্ত পানিটা শোষণ হয়ে গেছিল, মানে মূত্র তৈরির জন্য তো পানি দরকার, বাট অতিরিক্ত পানি শোষণ হয়ে গেলে তো আমাদের দেহে পানি শূন্যতা তৈরি হবে। সেই অতিরিক্ত পানিটা আমার এই দেখো হেনলির লুপের কাছে এসে রক্তজালিকার সাহায্যে আবার রক্তে ফিরে যায় হলো পানিটা। পানি ফিরে যাওয়ার পর এবার যখন আমাদের প্রান্তীয় পেচানোনালিকা বা দূরবর্তী পেচানোনালিকায় আসে, তখন শেষবারের মতো এই যে রক্তে ফিরে আসার প্রসেসটা শেষবারের মতো আরেকবার হয়, যে যদিও কোনো উপকারী জিনিস থেকে থাকে সেটা শেষবারের মতো যে দূরবর্তী বা প্রান্তীয় পেচানোনালিকায় শোষণ হয়ে একদম লাস্টলি ইউরিয়া মুক্ত পরিশোধিত রক্ত এই যে শিরার মধ্যে প্রবেশ করে। তখন আর ওই রক্তে ইউরিয়া থাকে না, বর্জ্য পদার্থ থাকে না, বাট ওই যে এতক্ষণ যে শোষণগুলো ঘটলো, এখানে একবার গ্লুকোজ আর খনিজ লবণ, এখানে পানি, লাস্টলি এখানে আরও একবার পুনঃশোষণ হয় যে একদম পরিশ্রুত এবং পুষ্টি উপাদান সহ রক্তটা শিরা দিয়ে আমাদের দেহে ফেরত যায়। এবং এই যে আমাদের সংগ্রাহী নালিকা বা সংগ্রাহক নালিকা, সেখানে এবার ইউরিয়াযুক্ত মূত্র তৈরি হয়, সেটা ওই যে পেলভিসে যায়, পেলভিস থেকে ইউরেটার থেকে মূত্রনালী। এখানে আমরা একটু এখন কথায় আসি, দেখো আলট্রাফিল্ট্রেশন। এই যে গ্লোমেরুলাসে যখন আমাদের শোষণ একদম মানে সবকিছু যে ছাকা হয়, মূলত এটাই হলো এই যে দেখো গ্লোমেরুলাসে উচ্চ রক্তচাপে পরিস্রুক্ত হয়ে প্রোটিন আর রক্তকণিকা ব্যতীত যে তরলটা, মানে রক্তরস আমরা বলতে পারি, বা রক্তইধর, এখানে তুমি তরল বলতে এত ডিটেলস ব্যাখ্যা দরকার নেই, মানে নর্মালি রক্ত এখানে প্রবেশ করবে, আমার সবকিছু মানে ইউরিয়া, পানি, গ্লুকোজ, খনিজ লবণ, উপকারী সবকিছু ছেঁকে ফেলবে, যেটা আলট্রাফিল্ট্রেশন। এরপরে এই যে নির্বাচনমূলক পুনঃশোষণ কখন হয়? প্রথম পুনঃশোষণ এই যে আমার নিকটবর্তী পেচানোনালিকায় আমার গ্লুকোজ আর খনিজ লবণ শোষণটা হয়। গ্লুকোজ আর খনিজ লবণ শোষণ হওয়ার পরে আমাদের যখন হেনলির লুপের এদিকে আসে, তখন পানিটা আবার পুনঃশোষণ হয়। এবং সর্বশেষ সক্রিয় ক্ষরণটা কখন হয় এবং মূত্র গঠন কখন হয়? যখন এই যে আমাদের সব শোষণ হয়ে রক্ত ফিরে যায়, যখন সংগ্রাহী নালিকায় আমরা চলে আসি, তখন আমাদের হয় সক্রিয় ক্ষরণ এবং মূত্র গঠন, মানে অপকারী বজ্র বিশিষ্ট অবশিষ্ট ঘন তরল মানে মূত্র হিসেবে সেটা সংগ্রাহী নালিকায় জমা হয় একদম লাস্টলি। তাহলে প্রথমে আমাদের কি হইলো? আলট্রাফিল্ট্রেশন বা ফিল্টার হইলো, রক্ত থেকে বজ্র ভালো জিনিস সবই আপাতত ফিল্টার হয়েছে। ফিল্টার হওয়ার পর আমাদের হলো পুনঃশোষণ। এটা কিন্তু সবকিছু পুনঃশোষণ হয় না, নির্বাচনমূলক। এই যে নির্বাচনমূলক মানে কি, ভালোগুলোকেই পুনঃশোষণ করা হবে। এটা আমাদের দেহের মাঝে নার্ভাস সিস্টেম দ্বারা পরিচালিত আল্লাহ তাআলার সেট করা একটা স্বয়ংক্রিয় পদ্ধতি, যেটা আমাদের এই জটিল পদ্ধতিটা কিডনিতে প্রতিনিয়ত হইতেছে, প্রতিনিয়ত। কেন কিডনি এত গুরুত্বপূর্ণ, মানুষ কেন বলা হয়, মানে কিডনির এত কেন করা হয়, এই যে জটিল প্রক্রিয়া, এটা কি কারো পক্ষে করা সম্ভব না? কিন্তু এটা আল্লাহ তাআলা তৈরি করা এই যে একটা কুদরতি নিয়ম চলতেছে, সব সময় চলতেছে। তো এখানে আমাদের পুনঃশোষণ হয় প্রথমে খনিজ লবণ এবং গ্লুকোজ, এরপরে হেনলির লুপের এখানে এসে পানিটা পুনঃশোষণ হয়, দেন আমার এখানে আরেকবার লাস্ট পুনঃশোষণ হয়, পরিশ্রুত রক্ত ফেরত যায় দেহে, আর এই মূত্র সহ মানে বজ্র পদার্থ সহ মূত্র এখানে সংগ্রাহী নালিকার মাধ্যমে মূত্রথলিতে চলে যায়। চলো পরে আসি অসমোরেগুলেশন ও বৃক্কের ভূমিকা। এতক্ষণ আমরা দেখলাম বৃক্কের মাধ্যমে বৃক্কের একক নেফ্রন মাধ্যমে কিভাবে মূত্র তৈরি হয়, দেহ থেকে রক্তটা পরিশ্রুত হয়। এবার দেখি অসমোরেগুলেশন। অসমোরেগুলেশন জিনিসটা আমাদের তৃণশীলের খনন বা কিছু ক্ষেত্রে গণনের জন্য আসতে পারে, বাট এটা খননের জন্য মোটামুটি খননের জন্য এটা ইম্পর্টেন্ট। কি এই অসমোরেগুলেশন?
অসমোরেগুলেশন মূলত ধরো সহজ ভাষায় যদি একদম বোঝানোর জন্য বলি, এটা হলো পুনরায় টান দেওয়া। বলতে পারো পুনরায় টান দেওয়া, আবার কি বলতেছি, পুনরায় টান দেওয়া। আমাদের দেহে একটা নির্দিষ্ট পরিমাণ পানি দরকার হয়, নির্দিষ্ট পরিমাণ খনিজ লবণ দরকার হয়। এখন বৃক্কের মাধ্যমে বা কিডনির মাধ্যমে প্রতিনিয়ত আমাদের দেহ থেকে পানি এবং বজ্র পদার্থগুলো ফিল্টার হচ্ছে। এখন ধরো তুমি যখন রোজা রয়েছো বা কোনো কারণে প্রচুর গরম পড়ছে, তোমার পানি খাওয়ার অপশন নাই, তখন শরীরে তো পানি দরকার। শরীরের পানিটা কোত্থেকে আসে? দেখবা যখন অতিরিক্ত গরম পড়ে, পানি খাওয়াও হয় না, তখন কিন্তু আমাদের প্রস্রাব কম হয় বা একদম হয়ই না। এর কারণ কি? কারণ হলো ওই যে যখন শরীরে পানি আর লবণের সাম্যতা রক্ষা হয় না, একটা ঘাটতি তৈরি হয়ে যায়। একটা ঘাটতি যখন তৈরি হয়, ওই ঘাটতিটা মেটানোর জন্য কিডনি বা বৃক্ক অসমোরেগুলেশন ঘটায়। অসমোরেগুলেশন ঘটায় মানে মূত্রথলি থেকে মূত্রটাকে পুনরায় টান দেয়। এই যে আমরা এতক্ষণ যে প্রসেসটা দেখলাম না, এই যে এভাবে রক্ত ফিল্টার হয়, মূত্র তৈরি হয়, এই প্রসেসটা তখন উল্টা ঘটে। মূত্র এদিকে যায়, এখান থেকে পানি শোষণ হয়, পানিটা শোষণ হয় আর এটা রক্তে আবার ফেরত পাঠানো হয়। পানি এবং খনিজ লবণ রক্তে পাঠানো হয়, যাতে দেহের পানির ঘাটতিটা আপাতত পূরণ হয়। এই জন্যই বলা হয় পানি খাওয়া, এবং পানি খাওয়ার যেটা বলা হয় আমাদের সবসময়, আমরা শুনি, অনেক সময় আমরা মানি না, পানি পর্যাপ্ত খেতে হবে। কেন খেতে হয়? কারণ যখন দেহে পানি শূন্যতা করে তখন এই প্রসেসটা হয়, আমাদের অসমোরেগুলেশন হয়। এখন অসমোরেগুলেশন কি ভালো? তোমার কি মনে হয়? আমি দেহের এত একটা জলীয় প্রক্রিয়ায় রক্ত ছাইকা আলাদা করলাম বজ্র পদার্থ, একটা পানির সাথে মিশে সেটা মূত্র আকারে জমা হইলো, সেটা আবার টাইনা ব্যাক করতেছে, ভালো তো না, অবশ্যই খারাপ। এর জন্যই দেহকে কোনো সময় এই জটিল সিচুয়েশনে ফেলাই যাবে না, যে আমাদের দেহ অসমোরেগুলেশন করতে বাধ্য হয়। এটা আমরা ছোটবেলা থেকে জানি হয়তো, যে মানব দেহে পানির যে একটা অনুপাত আছে 65 থেকে 75, মানে আমরা মূলত 70 দিয়ে মনে রাখি, প্রায় 65 থেকে 75% যে দেহের পানির থাকে, মানব দেহের পানির যে পার্সেন্টেজ, এটা বজায় রাখার জন্যই অসমোরেগুলেশনটা হয় যখন দেহে পানির ঘাটতি দেখা দেয়। তো এই ছিল অসমোরেগুলেশন। এটার ব্যাখ্যা, এটা খননের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, কারণ যেহেতু এটা একটা অনুধাবনমূলকই প্রশ্ন, এটা খননের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। দেন আমরা যাই বৃক্কের বিভিন্ন রোগ ও লক্ষণ। বৃক্কে কি কি রোগ হতে পারে? একদম প্রথম, কিডনি স্টোন, বৃক্কে পাথর। আমরা খুব কমন একটা জিনিস এটা শুনি, তাই না? বৃক্কে পাথর হওয়া বা কিডনিতে পাথর হওয়া। এই কিডনিতে পাথরটা কেন হয়? একদম প্রথম কারণ কম পানি পান করা। যাদের পানি কম খাওয়ার অভ্যেস আছে, সতর্ক হওয়া দরকার। এরপর অতিরিক্ত ক্যালসিয়াম ও ইউরিক অ্যাসিডের কারণে বৃক্কে পাথর হতে পারে। বলতে পারো অতিরিক্ত ক্যালসিয়াম আর ইউরিক অ্যাসিড কিভাবে জমবে? তখনই জমবে যখন ওই যে আমরা নিয়মিত প্রস্রাব করব না, পানি খাবো না, নিয়মগুলা মেনটেন করব না। ওই যে যদি অসমোরেগুলেশন ঘটে, এই যখন আমার অসমোরেগুলেশন ঘটতেছে, তখন কি ওই ময়লা বা বজ্র পদার্থগুলা, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, ক্যালসিয়াম, এগুলো আমার শরীরে কিডনির মধ্যে জমা হচ্ছে না? কতদিন জমা হবে? জমা হইতে এটা এক পর্যায়ে এই পাথরের পর্যায়ে চলে যায়। তারপরে এটার লক্ষণটা কি? লক্ষণ হলো কোমরের পেছনে, মানে যে কিডনির জায়গাটাতে তীব্র ব্যথা আর প্রস্রাবে রক্তক্ষরণ। এই হলো আমার কিডনি পাথরের লক্ষণ। এরপরে কিডনি ফেইলিওর বা কিডনি বিকল। কিডনি বিকল কিভাবে হতে পারে? একদম জাস্ট কাজ অফ করে দিতে পারে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে। যাদের অতিরিক্ত ডায়াবেটিস কন্ট্রোল করেই না, রক্তের সাথে মারাত্মক লেভেলের গ্লুকোজ যায়, তো কিডনি কত আর লোড নিতে পারবে, কত আর পরিশ্রম, মানে জিনিসটাকে ফিল্টার করবে? একসময় এই অতিরিক্ত ডায়াবেটিসের কারণে কিডনি বিকল হয়ে যায়। তারপরে যাদের উচ্চ রক্তচাপ আছে, হাই ব্লাড প্রেশার, তাদের এই সমস্যাটা হতে পারে। এবং দীর্ঘমেয়াদী প্রদাহে কিডনি বিকল হতে পারে। প্রদাহ মানে দীর্ঘমেয়াদী যদি ব্যথা বা কোনো সাইড এফেক্টের কারণে যদি এই সাইডে ব্যথা হতে পারে, কিডনিতে আঘাত লেগে, তো সেটা যদি দীর্ঘমেয়াদী হয়, তার ফলে এই কিডনি বিকল হয়ে যেতে পারে। এখন কিডনি নষ্ট হয়ে গেলে কি হইতে পারে আমরা বুঝবো কিভাবে? অবশ্যই শরীরে পানি জমবে। এই নর্মাল শরীর পানি জমে ফুলে যাবে। কেন পানি জমবে? আমার তো দেহের অতিরিক্ত পানিটা যেটা আমাদের দরকার, সেটা ছাড়া বাকিটা প্রস্রাবের মাধ্যমে বেড়ে যেত, একটা ব্যালেন্স থাকতো। কিডনি যদি নষ্ট হয়ে যায়, ব্যালেন্স তো আর থাকবো না। ব্যালেন্স নষ্ট হয়ে জিনিসটা শরীরে জমে থাকতে থাকবে পানি, এবং বমি ভাব তৈরি হবে। এই হলো আমার কিডনি বিকলের
কি বলে, কিডনি বিকল হওয়ার লক্ষণ। এসব থেকে পরিত্রাণ পেতে কি করা লাগবে? দৈনিক 2.5 থেকে 3 লিটার পানি পান করতে হবে, অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট। দৈনিক আমার 2.5 থেকে 3 লিটার 2.5 থেকে 3 লিটার পানি, বিশুদ্ধ পানি পান করতে হবে। অতিরিক্ত লবণ খাওয়া বাদ দিতে হবে। অতিরিক্ত লবণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একটু আগে বললাম কি, ওই যে স্যালাইন একটা ভালো ওষুধ যেটা পানি শূন্যতায় কাজে লাগে, সেটাও অতিরিক্ত খেতে ডাক্তাররা নিষেধ করে। অতিরিক্ত লবণ খাওয়া যাবে না এবং ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ সেবন করা যাবে না। তোমরা দেখছো কি না জানি না, কেউ যখন ব্যথার ওষুধ খায় বা ধরো সিম্পলি প্যারাসিটামল খায়, এরপরে কিন্তু শরীরে পানি জমে। এটা কেন? কারণ এই যে ব্যথানাশক ওষুধগুলো আমাদের, এগুলোর ভিতরে যে রাসায়নিক উপাদানগুলো, সেগুলো আমার কিডনির কাজে বাধা ঘটায়। এবং এটা যদি আমি দীর্ঘমেয়াদে কোনো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া খেতে থাকি, দেখবো অনেকেই এই অতিরিক্ত কিছু হইলে, ঠান্ডা লাগলে নাপা, জ্বর হইলে নাপা বা ব্যথার ওষুধ, তাদের এই কিডনির কিন্তু অল্প বয়সে কিডনি নষ্ট হয়ে যাওয়ার রোগ হয়। তো এসব সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। তারপরে যাই, ডায়ালাইসিস। শোনো না, অনেকের আত্মীয় স্বজন ডায়ালাইসিস করতে হয়। আল্লাহ সবাইকে হেফাজত করুন। যদি কারো কিডনি একেবারেই বিকল হয়ে যায় আর যদি কিডনি রক্ত থেকে বর্জ্য পদার্থ আলাদা করতে নাই পারে, তখন কৃত্রিম উপায় বা মেশিনের সাহায্যে রক্তটাকে পরিশ্রুত করার দরকার হয়। এটাই হলো আমার ডায়ালাইসিস। ডায়ালাইসিসের সংজ্ঞা কি? বৃক্ক সম্পূর্ণ অকেজ হয়ে গেলে কৃত্রিম উপায়ে মেশিনের সাহায্যে রক্ত থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ ছাঁকার যে প্রক্রিয়া, তাকেই আমরা ডায়ালাইসিস বলি। ডায়ালাইসিস এবং ডায়ালাইসিসের গুরুত্ব একটু ঘনকের জন্য, মানে সিকিউর ঘনকের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটাকে ইম্পর্টেন্ট মার্ক দিয়ে দিই। আচ্ছা, পদ্ধতিটা কি? ডায়ালাইসিসের পদ্ধতিটা দেখো, এই যে ডায়ালাইসিস মেশিনে 2টা প্রোব থাকে বা 2টা প্রান্ত থাকে। একটা রোগীর ধমনী বা এই যে ধমনীতে লাগানো হয়। এই ধমনীতে লাগানোর পর এইটা দ্বারা রক্তটাকে মেশিনের ভিতর নেওয়া হয়। এই একটা পাম্প থাকে, পাম্প দিয়ে মানে টানতে দিতে হবে রক্ত, দেহ থেকে আসবে কেমনে? দেহ থেকে রোগীকে অজ্ঞান করে দেহ থেকে রক্তগুলা পাম্পের সাহায্যে নিয়ে এই ডায়ালাইসিস মেশিনে দেওয়া হয়। ডায়ালাইসিস মেশিনের যে টিউবটা, এটা হলো তোমার অনেক ক্ষুদ্র, ধরো এই যে টিউবটা, এই ধরো ডায়ালাইসিসের টিউব, এই যে এমনি গেছে টিউবটা, এই যে টিউবটা, এই টিউবের গায়ে অসংখ্য প্রাচীর থাকে, ক্ষুদ্র মাইক্রোস্কোপিক লেভেলে, অনুবীক্ষণিক লেভেলে ক্ষুদ্র প্রাচীর থাকে। এই প্রাচীরগুলোতে ওই যে নাইট্রোজেন যখন রক্তটা যাওয়ার সময় প্যাচের মতো অনেক পথ পার দিয়ে যাইতে হয়, যাওয়ার সময় রক্তর ভিতরে যে নাইট্রোজেন বর্জ্য পদার্থ এগুলো আটকে যায় মেশিনের মধ্যে, এই যে আটকে যাওয়ার পর এই বর্জ্য পদার্থ কি করবে? এই যে বাইরে থেকে ডায়ালাইসিস মেশিনে একটা ফ্লুইড দেওয়া হয় বা তরল, ধরো আমরা যেমন আমাদের মূত্র দেহে নিতে হয়, পানির সাহায্যে বজ্রগুলো মিশায়া এই মেশিনে পানির বদলে এই যে এই ফ্লুইডটা দেওয়া হয়। এই ফ্লুইডের সাথে ওই যে বজ্র পদার্থগুলো যে ছাঁকা হইলো, ছাঁকার পর সেটা এই যে বেরিয়ে এই যে ইউরিয়া নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ বাইরে হয়ে আসে এবং বাইরে হওয়ার পর রক্তটা যে পরিশ্রুত হইলো, এটা এই যে রোগীর দেহে আবার শিরার মাধ্যমে পাঠানো হয়। হ্যাঁ, একটা প্রশ্ন এখানে করতে পারে যে কেন ধমনী থেকে নেওয়া হয় আর শিরা থেকে দেওয়া হয়? দেখো, আমাদের দেহে হার্ট যখন পাম্প করে রক্তটা ধমনী পথে ছাড়া দেহে আসে না, তখন দেহ থেকে রক্ত বাইর করার জন্য সবচেয়ে ওয়েল পাথ বা পথ কোনটা? অবশ্যই ধমনী থেকে রক্তটা হার্ট পাম্প করবে, এখানে আমার এই যে পাম্পের সাহায্যে টেনে রক্তটা বের করবে, আর শিরার মাধ্যমে যখন দেবে ওটা আবার হার্টের মাধ্যমে সারা দেহে আবার সরে যাবে। এই যে ডায়ালাইসিস পদ্ধতিটা, এটা একটা সীমাবদ্ধতা আছে, এটা প্রচুর ব্যয়বহুল একটা পদ্ধতি। একবার ডায়ালাইসিস করতে তোমার অন্তত পক্ষে 30,000 বা এরও বেশি খরচ হয়ে যায়। পয়েন্ট টু বি নোটেড, অনেক ব্যয়বহুল। তাহলে আমাদের যে কিডনি, এটা কত বড় একটা নিয়ামত, আমরা ফ্রিতে এই সার্ভিস 24 ঘন্টা পাচ্ছি, তবুও আমরা আমাদের যত্ন নেই না, জিনিসটা যত্ন করি না। আর এটা একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া এবং যদি নষ্ট বৃক্ক প্রতিস্থাপন বা চেঞ্জ না করা হয়, তাহলে এই জিনিসটা আমার সব সময় করতে হয়। যতক্ষণ পর্যন্ত আমরা আমার যদি কিডনি নষ্ট হয়েই যায়, সেই কিডনি যদি এই যে কিডনি রিপ্লেস করে না অনেকে, ডোনারের মাধ্যমে কিডনি রিপ্লেস করে যাতে কিডনি নষ্ট হয়ে যায়, এই জিনিসটা যদি না করা হয়, তাহলে এটা প্রতিনিয়ত আমার ডায়ালাইসিস করতেই হয়। ডায়ালাইসিস যদি আমরা না করি, ডায়ালাইসিস না করলে আমাদের রক্তের মধ্যে নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলো জমতে থাকবে এবং দেহ একসময় এমন অসুস্থ হয়ে পড়বে যে আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ব। এরপরে যাই আমরা
বৃক্ক সুস্থ রাখার জন্য আমাদের কিছু নির্দেশিকা মানতে হবে। এগুলা আমার এমসিকিউ বা আমার সিকিউ এর খনঙে আসতে পারে। প্রথম ব্যাপার, পানি পান করা অবশ্যই পর্যাপ্ত পরিমাণ বা দিনে 2.5 থেকে 3 লিটার বিশুদ্ধ পানি পান করতেই হবে। তারপর খাদ্যাভ্যাস, অবশ্যই সুষম খাবার খেতে হবে এবং খাবার লবণ পরিমিত ব্যবহার করতে হবে। অতিরিক্ত খাবার লবণ আমাদের কিডনির উপর প্রেশার ক্রিয়েট করে, যেটা একসময় কিডনি ফেইলিয়ারের দিকে নিয়ে যায়। এরপরে ওষুধ সেবন, এই যে একটু আগে যেটা বললাম, ব্যথানাশক ওষুধ বা প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা থেকে বিরত থাকতে হবে। এবং রোগ নিয়ন্ত্রণ, যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, এই দুইটা জিনিস যাদের আছে তাদের অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। এই হলো আমাদের করণীয়। এবং বর্জনীয় কি কি? দীর্ঘ সময় তৃষ্ণার্ত থাকা বা পানি কম পান করা থেকে বিরত থাকতে হবে। আমাদের কাঁচা লবণ, ফাস্ট ফুড, আমরা যেটা সবসময় খাই ফাস্ট ফুড, এটা আমাদের অ্যাভয়েড করতে হবে। প্রক্রিয়াজাত খাবার বা প্রসেসড ফুডগুলো অ্যাভয়েড করতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া ইচ্ছা মতো গেলাম ফার্মেসিতে, কিনলাম একটা ব্যথানাশক ওষুধ, এটা করা যাবে না। এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করে যারা এসে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের রোগী আছে, যাদের কিডনি ফেলিয়ারের রিস্ক আছে, তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ভিতর থাকতে হবে, এটা বাদ দেওয়া যাবে না। এরপরে এই ছিল আমাদের মূলত অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়ার একটা কম্প্যাক্ট রিক্যাপ, মানে এক ক্লাসের মধ্যে জিনিসটা বুঝিয়ে ফেলার একটা প্রয়াস। এবার চলো আমরা কিছু প্রশ্ন সলভ করি। প্রথম প্রশ্ন আমাদের, কোন তন্ত্রের সাহায্যে দেহ থেকে বজ্র পদার্থ নিষ্কাশিত হয়? আমরা একটু আগে দেখছি যে সেটা হলো আমাদের রেচনতন্ত্র। এরপরে মানুষের মূত্রের কত ভাগ পানি থাকে? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ইনফরমেশন, এটা মনে রাখবা যে আমাদের স্লাইডে ছিল না এটা, যে মূত্রের মধ্যে প্রায় 95% বা 95% পানি থাকে। পানির পরিমাণ আমাদের কত? 95%। এখানে উত্তরটা হবে আমাদের 95%। এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন, বোর্ডে আসা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারগুলোতে। এরপরে নিচের কোনগুলো মূত্রের উপাদান? আমরা একটু আগে দেখছি মূত্রের উপাদান কি কি। চলো দেখি, এখানে পরে অপশনটা হবে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, ক্রিয়েটিনিন। কার্বন ডাইঅক্সাইড কি মূত্রের উপাদান? না, এটা না। তাহলে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অক্সিজেন, ক্রিয়েটিনিন, অক্সিজেনও মূত্রের উপাদান না, সো এটাও বাদ। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, এটা মনে হচ্ছে উত্তর হইতে পারে। আচ্ছা দেখি আমরা, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, চর্বি না, আমাদের মূত্রের সাথে চর্বি যায় না, সো এটাও হবে না। আমাদের এখানে উত্তর হবে গণ। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন বলে দেই, এই যে ক্রিয়েটিনিন, এই ক্রিয়েটিনিন উপাদানটার কারণেই মূত্রের রং সাধারণত হলদে হয়, হালকা হলদে হয়, এবং এটার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে মূত্রের রং গাঢ় হলুদ হয়ে থাকে। এরপরে যাই, এই নিচের কোনটি রেচন পদার্থ? দেখো আগেরটার মতোই, মানে কোন জিনিসটার কি কিডনি দ্বারা সেকে বের হয়? গ্লোবিউলিন না, অবশ্যই না। ফাইব্রিনোজেন না, এটা তো আমাদের রক্ত চ্যাপ্টারের একটা তঞ্চন ফ্যাক্টর, যেটা তোমরা এইচএসসি লেভেলে গেলে আরো বিস্তারিত দেখবা। অ্যালবুমিন, এগুলো সব রক্তের উপাদান। আমাদের উত্তর কোনটা? অ্যামোনিয়া। অ্যামোনিয়া হলো একটা নাইট্রোজেন ঘটিত বর্জ্য, যেটা রেচন পদার্থ এবং কিডনির দ্বারা দেহ থেকে নিষ্কাশিত হয়। এরপর কোনটি মূত্রের রং হালকা হলুদ করে? আমরা একটু আগে দেখলাম মূত্রের রং কোনটা হালকা হলুদ করে আমাদের, সেটা হলো ক্রিয়েটিনিন, যেটা মূত্রের রং হলুদ করে। চলো এরপরে দেখি, মেরুলায় সাধারণত কয়টি রেনাল পিরামিড থাকে? আমরা একটু আগে দেখে এসেছি না ইনফরমেশনটা আমাদের, এই যে কয়টি থাকে? 8 থেকে 12টি। বলছিলাম না এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার মধ্যে একটা প্রশ্ন। এই যে দেখো কয়বার আসছে বোর্ডে, কয়বার আসছে জিনিসটা বোর্ডে, কয়বার আসছে? অনেকবার। তো কয়টা থাকে? এটা একদম মুখস্থ, 8 থেকে 12টি। এরপর একটি বৃক্কে নেফ্রন থাকে প্রায় কয়টি? ইনফরমেশনটা লিখে দিছিলাম, কয়টা থাকে? প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। খুবই ইম্পর্টেন্ট এই নাম্বারিং, এই জিনিসগুলা ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখা লাগে। কারণ না জীববিজ্ঞান বই আর অনেক এরকম নাম্বার আছে যেগুলো মনে রাখা লাগে, তো দেখা যায় জিনিসগুলো ভুলে যাওয়া স্বাভাবিক। তো এগুলো বারবার রিভিশন দিলে জিনিসটা আর কি প্র্যাকটিসের মধ্যে থাকে, মনে থাকা সহজ হয়। এরপরে বৃক্কের একক কি? একদম সোজা, নেফ্রন। এরপর
একটি রেনাল কর্পাসলে কয়টি অংশ থাকে? মনে করো রেনাল কর্পাসল আর রেনাল টিউবুল। রেনাল কর্পাসলে থাকে আমাদের, কর্পাসল মানে কি, গ্লোমেরুলাস আর বোম্যান্স ক্যাপসুল, দুইটি অংশ আমাদের, দুইটি অংশ থাকে। আর যেটা রেনাল টিউবুল থাকে তিনটি অংশ, সংগ্রাহী নালিকা, প্রান্তীয় পেঁচানো নালিকা, হেনলি লুপ আর নিকটবর্তী পেঁচানো নালিকা। তো এখানে আমার উত্তর হবে দুইটি। এরপরে দেখি আমরা, এটি রেনাল টিউবুল কয়টি অঞ্চলে বিভক্ত? একটু আগে বললাম রেনাল টিউবুল কয়টি অঞ্চলে বিভক্ত? নিকটবর্তী পেঁচানো নালিকা, হেনলি লুপ, প্রান্তীয় পেঁচানো নালিকা বা সংগ্রাহক নালিকা, তিনটি অংশ। এরপরে ইউরিয়া পরিশ্রুত হয় কোথায়? ইউরিয়া কোথায় পরিশ্রুত হয়, মানে ইউরিয়াটা ছেঁকে বের হয় কোথায় থেকে? মূত্রথলি না, গ্লোমেরুলাস দেখি, সংগ্রাহক নালিকা না, সংগ্রাহক নালিকায় তো মূত্র জমা হয়। ইউরেটার না, ইউরেটার দ্বারা হলো মূত্রথলিতে মূত্র যায়, তাহলে কোনটা হবে উত্তর? গ্লোমেরুলাস। ওই যে গ্লোমেরুলাসের ঢাকনির মতো রক্তজালিকা, সেখানে আমাদের পরিশ্রুত হয়। মূত্র তৈরির সঠিক ক্রম কোনটি? গ্লোমেরুলাস থেকে রেনাল টিউবুল, তাহলে এটা একটু দেখি, এটা একটু ঝামেলার, মূত্র তৈরি হয় সঠিক ক্রম গ্লোমেরুলাস থেকে রেনাল টিউবুল থেকে সংগ্রাহক নালিকা, বোম্যান্স ক্যাপসুল না। দেখো গ্লোমেরুলাস কিন্তু বোম্যান্স ক্যাপসুলের অংশ, এটা এখানে হবে, এটা হবে না আমাদের অংশ, এটা আমাদের উত্তর হবে না। এটা দেখি আমরা, গ্লোমেরুলাস থেকে বোম্যান্স ক্যাপসুল, ঠিক আছে। বোম্যান্স ক্যাপসুল থেকে রেনাল টিউবুল মানে ওই যে নালিকাগুলাতে, হেনলি লুপ, এটা ঠিক আছে। এরপরে সংগ্রাহক নালিকা, ইয়েস, এইটা হলো আমাদের উত্তর। বাকিগুলো দেখো, এই যে বোম্যান্স ক্যাপসুল আগে দিয়েছে না, গ্লোমেরুলাসে আগে রক্ত পরিশ্রুত হয়, এটা বাদ। আবার দেখো বোম্যান্স ক্যাপসুল শুরুতে, এটা তো আগেই বাদ, তাহলে আমাদের উত্তর হলো খ নং। এরপরে দেখি, একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় কত লিটার মূত্র ত্যাগ করে? গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা লিখে রাখো একটু, যে একজন স্বাভাবিক মানুষ দৈনিক প্রায় 1.5 লিটার, মানে একজন স্বাভাবিক মানুষের দেহ বা কিডনি 1.5 লিটার মূত্র উৎপাদন করে। এটা স্লাইডে ছিল না, লিখে রাখো, উৎপাদন করে, দরকার নেই। তো 1.5 লিটার মানে কি? 1500 মিলিলিটার। এই যে এটাও প্রশ্ন কিন্তু এভাবে দিতে পারে, 1500 মিলিলিটার নাকি 1.5 লিটার, অপশনটা দেখে নিয়ে অ্যান্সার করা উচিত আমাদের। তারপরে দেখি, বৃক্কে পাথর হওয়ার কারণ কোনটি? বৃক্কে পাথর হওয়ার কয়েকটা কারণ আছে। একটা হলো পানি কম পান করা, তারপরে ক্যালসিয়াম বা ইউরিক অ্যাসিড জাতীয় খাবার বেশি জমে যাওয়া, তারপরে আরও কিছু কারণ আছে, যাদের শরীরে অতিরিক্ত চর্বি, অতিরিক্ত ওজনের কারণে দেখা যায় রক্তের ভিতর বর্জ্য পদার্থ বেশি তৈরি হয়, এটা একটা কিডনিতে পাথর হওয়ার কারণ। তো দেখি আমরা এখানে কোনটা উত্তর হয়। বেশি পানি পান করা না, বেশি পান করা তো ভালো। অন্ত্রের সংক্রমণ, অন্ত্র মানে আমাদের এই যে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র তো আমাদের খাদ্য পরিপাকের সাথে সম্পর্কিত, এটা তো কিডনির সাথে সম্পর্কিত না, এটাও হবে না। রক্তের ঘনত্ব কমে যাওয়া, রক্তের ঘনত্ব কমুক বাড়ুক, সেটা তো আমার কিডনির সাথে সম্পর্কিত না। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? এই যে অতিরিক্ত শারীরিক ওজন, এটা হবে আমাদের উত্তর। এরপরে আকস্মিক কিডনি বিকল হয়ে যায় কেমনে? মানে হঠাৎ করে যদি কিডনি বিকল হয়, এটা কিভাবে হয়? আমরা তো দেখছি কিডনি বিকল হওয়ার নিয়ম, মানে কারণগুলা, কিন্তু হঠাৎ করে কেমনে হয়? ধরো তোমার মারাত্মক ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া রোগটা যদি মারাত্মকভাবে হয়, অতিরিক্ত মারাত্মক ডায়রিয়ার কারণে কিডনি বিকল হতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, মনে রাখা দরকার, দুইবার বোর্ডেও আসছে। আর আরেকটা জিনিস, এই যে এটা কিডনি ধীরে ধীরে বিকল হয় কিভাবে, এটা দেখো। ওই যে আমরা দেখছি না, যাদের ডায়াবেটিস আছে বা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ আছে, তাদের কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে সেটা হলো এখানে উচ্চ রক্তচাপ, এটা থাকলে ধীরে ধীরে কিডনিটা বিকল হয়ে যায়। বাট যদি কারো ডায়াবেটিস হয় বা যদি কারো মারাত্মক ডায়রিয়া, অতিরিক্ত ডায়রিয়া হয়, তাহলে তার আকস্মিক কিডনি বিকল হয়ে যেতে পারে, এটার চান্স হাই। এরপর দেখি আমরা, একটা উদ্দীপক দেওয়া হয়েছে, এটা আসছে সিলেট বোর্ড 2024। উদ্দীপকটা কি? তুলি নামে একজন, তুলি তার জীববিজ্ঞান বই পড়ে জানতে পারলো মানব দেহে শিমের বিচির আকৃতির এবং লালচে রঙের একটি বিশেষ অঙ্গ রয়েছে। অঙ্গটা কি? আমরা শুনে বুঝতে পারতেছি এটা কিডনি। তো জনাবা তুলি যে অঙ্গটা নিয়ে কথা বলছে, মানে সেটা হলো কি, সেটার কাজ কি, উক্ত অঙ্গটি কোন কাজটি করে?
কিডনি কোন কাজ করে? হরমোন নিঃসরণ করে না, কিডনির কাজ হরমোন নিঃসরণ না। CO2 উৎপাদন করে, CO2 নিষ্কাশন তো করে ফুসফুস, ফুসফুস কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়। গ্লুকোজ সঞ্চয় করে, গ্লুকোজ জমায় রাখে না, গ্লুকোজ জমায় রাখে আমাদের যকৃৎ বা কলিজা। তাহলে আমাদের কি করে কিডনি? মূত্র উৎপাদন করে। এরপরে লাস্ট আমাদের প্রশ্ন সম্ভবত এটাই যে উক্ত অঙ্গটি হঠাৎ বিকল হওয়ার কারণ কি? আমরা একটু আগে দেখছি হঠাৎ বিকল হওয়ার কারণ। দেখো এখানে আমাদের কিডনি হঠাৎ বিকল হয় যখন কারো মারাত্মক, ওই যে মারাত্মক ডায়রিয়া থাকে তখন হয়। আচ্ছা, আরেকটা দুটো অপশন আছে, ডায়াবেটিস আর অতিরিক্ত রক্তক্ষরণ। আচ্ছা, রক্ত যদি ক্ষরণ হয় এটা কি কিডনির সাথে সম্পর্কিত? দেহ থেকে রক্ত বাইরে হয়ে গেলে তো মানুষ দুর্বল হয়ে যাবে, এক পর্যায়ে রক্ত শূন্যতার কারণে মানুষের মৃত্যু হতে পারে। তো এটা কিডনি বিকল হওয়ার কারণ না। আমাদের কিডনি বিকল হওয়ার কারণ হলো যদি অতিরিক্ত ডায়াবেটিস কারো থাকে আর অতিরিক্ত যদি ডায়রিয়া কারো আক্রান্ত হয়। তাহলে আমাদের এখানে উত্তর হবে 1 এবং 2। 1 এবং 2। হ্যাঁ, এই হলো আমাদের আজকের ছোট্ট একটা লেকচারের সমাপ্তি। এখানে আমরা চেষ্টা করেছি রেচন প্রক্রিয়া অধ্যায়টাকে একটা ভিডিওর মধ্যে কিভাবে শেষ করে আনা যায় সেটা আমরা এখানে পুরোপুরি আজকে দেখলাম। পুরোপুরি আমরা দেখেছি যে একদম শুরু থেকে রেচন প্রক্রিয়া, কিডনির মানব রেচনতন্ত্র, কিডনির গঠন থেকে নিয়ে আমরা দেখেছি কিডনির গঠন থেকে নিয়ে আমরা দেখেছি বৃক্কের গঠন, কিডনির গঠন, তারপরে নেফ্রন, মানবদেহের বৃক্কের যে নেফ্রন কিভাবে মূত্র তৈরি করে, তারপরে কিডনি বিকলের কারণ, কিডনি বিকল হলে কি কি করা লাগে, মানে ডায়ালিসিস করতে হয় বা কিডনি প্রতিস্থাপন করতে হয়, এবং অনেকগুলা প্রশ্ন উত্তর আমরা এখানে আজকে দেখেছি। বেশিরভাগই ছিল আমাদের বোর্ড কোশ্চেন। এবং 1 মিনিট, এখানে সম্ভবত একটা ভুল হয়েছে, মূত্রের রং হালকা হলুদ হলো, এখানে একটা জিনিস আমি একটু মিস্টেক হয়েছে, ভেরি সরি। জিনিসটা হলো মূত্রের রং হালকা হলুদ হয় আমাদের ইউরোক্রোমের কারণে। এই জিনিসটা একটু নোট ডাউন করো যে মূত্রের রং হালকা হলুদ হয় ইউরোক্রোমের কারণে। ভিডিওর শুরুতে এটা ভুলেছিল, মূত্রের রং হালকা হলুদ হয় ইউরোক্রোমের কারণে। আচ্ছা, আর কোনো কিছু কি এরকম সমস্যা হয়েছে দেখি তো? না, বাকিগুলো ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের লেকচার। আশা করি সবাই এটা দ্বারা উপকৃত হবে যারা নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী আছো। তো আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।